হ্যালো এভরিওয়ান, ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, বল, ফোর্স। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বলে রাখা বাহুল্য যে এসএসসি পদার্থবিজ্ঞানের এবছরের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে এই বল চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার বলা যায়। তো আমি এই অধ্যায়টা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষ করে দিব। কয়েকটা ক্লাসে ধাপে ধাপে আমরা এটা শেষ করব। তো শুরু করতেছি মেইন লেকচারে। তো বেসিক্যালি আমাদের বল সম্পর্কে ধারণা রাখতে গেলে আমাদের জড়তা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। জড়তা কি? এটাকে ইংলিশে বলা হবে ইনারশিয়া। তো জড়তা হচ্ছে যে আমি এই যে এখানে একটা দাঁড়িয়ে আছি, ক্লাস নিচ্ছি, নিশ্চয়ই আমার একটা জড়তা কাজ করছে না। এটা হচ্ছে জড়তা না, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে জড়তা। আমাদের পদার্থবিজ্ঞানের ভাষায় জড়তাটা একটু ব্যতিক্রম। আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে থাকার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা। আমি যদি এখান থেকে একটু মুভমেন্ট করি, একটু আগাই, সামনে আগাই, আমার সামনে আগানোর যে প্রবণতাটা সেটা হচ্ছে এক প্রকার জড়তা। তো এখান থেকে কি বোঝা যায় যে জড়তাটা হচ্ছে একটি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা বৈশিষ্ট্য বা ধর্ম সেটা হচ্ছে জড়তা। তো আমি সংজ্ঞাটা এখানে লিখে ফেলছি। সংজ্ঞার বিষয়ে যদি একটু কথা বলি, যে এসএসসি যখন তোমরা পরীক্ষা দিবে বা বিভিন্ন বোর্ড পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে, তখন এই সংজ্ঞার তাৎপর্যটা অনেক। কারণ সৃজনশীল প্রশ্নে ক, খ, ছোট ক এবং বড় ক চারটা পার্টে ভাগ করা হয়। এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের সংজ্ঞাগুলো ভালো করে শিখতে হবে। যার কারণে আমি প্রত্যেকটা সংজ্ঞায় আমি এখানে ধরে ধরে লিখে দিব, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। তো জড়তার সংজ্ঞা আমি বলেছি যে একটি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা বৈশিষ্ট্য তাকে জড়তা বলা হয়। সংজ্ঞাটা আমি লিখছি। একটি বস্তু যে অবস্থায় আছে, একটি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। তো লিখেছি এখানে যে একটি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকার যে প্রবণতা বা বৈশিষ্ট্য বা ধর্ম তাকে জড়তা বলা হয়। জড়তা মেইনলি দুই প্রকার। আমি আমি মুভমেন্ট করলাম এবং আমি স্থির রয়েছি, এই উদাহরণ থেকেই জড়তার প্রকারভেদ আমরা আইডিয়া করতে পারি। জড়তাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়, ক্লাসিফিকেশন। আমি যদি লিখি ক্লাসিফিকেশন অফ ইনারশিয়া, অর্থাৎ জড়তার প্রকারভেদ। জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। একটি স্থিতি জড়তা এবং আরেকটি গতি জড়তা। তো স্থিতি জড়তা এবং গতি জড়তা এই দুটাকে, স্থিতি জড়তাকে বলা হয় যে স্ট্যাটিক ইনারশিয়া, আর গতি জড়তাটাকে বলা হবে ডাইনামিক ইনারশিয়া। তো স্থিতি জড়তাটা কি? স্থিতি জড়তার সংজ্ঞা আমি লিখবো না, এখান থেকে আমি বলে দিচ্ছি যে একটি বস্তু স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটি বস্তু গতিশীল থাকার যে প্রবণতা সেটা হচ্ছে তার গতি জড়তা। আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমার এখানে দাঁড়িয়ে থাকার একটা প্রবণতা বা টেন্ডেন্সি এখানে থাকবে, সেটা হচ্ছে মেইনলি স্ট্যাটিক ইনারশিয়া, অর্থাৎ এটাকে বলা হয় স্থিতি জড়তা। আবার আমি যদি এখান থেকে মুভমেন্ট করি ওই যে আগের উদাহরণটার মতো, তো সেইখানে আমি এই যে মুভমেন্ট করার যে প্রবণতাটা ছিল আমি সবসময় সেভাবেই যেতে চাই, সেটা হচ্ছে গতি জড়তা বা ডাইনামিক ইনারশিয়া। জড়তার প্রকারভেদ দিয়ে এসএসসি 2018 সালে
একটি কোশ্চেন এসেছিল যে স্থিতি জড়তার উদাহরণ কি। স্থিতি জড়তার মেইনলি উদাহরণটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের হচ্ছে যে স্থিতি জড়তার মধ্যে আমরা একটা ভালো এক্সাম্পল যদি চিন্তা করি যে আমরা যখন বাসে চড়ি বা চলতে চেষ্টা করি তখন কি হয় যে বাসের স্থির থাকা সাপেক্ষে যে জড়তা সেটা হচ্ছে স্থিতি জড়তা। অর্থাৎ আমরা যখন বাসে বা যানবাহনে বসে থাকি তখন দেখা যায় যে ড্রাইভার যখন স্টার্ট করে তখন আমরা একটু পিছনের দিকে হেলে পড়ি, এটা হচ্ছে মেনলি স্থিতি জড়তার কারণে এমন হয়। আর যখন চলন্ত অবস্থায় অর্থাৎ একটি গাড়ি যখন চলতেছে তখন ড্রাইভার যখন ব্রেক কষবেন তখন আমরা পিছনের দিকে সামনের দিকে ঝুঁকে পড়ি, তখন সেটা হচ্ছে কি গতি জড়তা। এই কারণেই আমাদের যখন আমরা যখন ড্রাইভিং করি কিংবা হচ্ছে যানবাহনে চলি তখন কিন্তু আমাদের দেখা যায় আমাদের সিট বেল্টটা পরতে হয়। এই সিট বেল্ট পরার কারণ হচ্ছে গতি জড়তা। কেননা যখন ড্রাইভার ব্রেক কষবে তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়বো, তো সামনের দিকে ঝুঁকে পড়লে অবশ্যই সামনে ধাতব কোনো কিছুর সাথে আঘাত খেয়ে আমাদের অ্যাক্সিডেন্ট বা কোনো বড় দুর্ঘটনার শিকার হতে পারে। এই জন্য মূলত গতি জড়তাটা একটা বিশেষ ইম্পর্টেন্ট একটা এখানে দাবি রাখে। তো স্থিতি জড়তা এবং গতি জড়তার এক্সাম্পলের মধ্যে যদি আমি বলি যে বাসের স্থির থাকা সাপেক্ষে, বাসের স্থির থাকা সাপেক্ষে, আর গতি জড়তাটা হচ্ছে বাসের গতিশীল থাকা সাপেক্ষে। আচ্ছা, তো আমরা এখন যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে জড়তার পরে যে বিষয়টা আমাদের জানতে হবে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল একটা রোল এখানে দাবি রাখে, সেটা হচ্ছে যে বল জিনিসটা কি। বল জিনিসটা বোঝার পূর্বে আমাদের জড়তা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিলাম। এখন এই জড়তার উপরে বেসিস করে আমরা বলের সংজ্ঞা দিব। তো আমি একটু মিশিয়ে দিচ্ছি এখানে পুরোটাই। আচ্ছা, ওকে, আমরা এখন বল সম্পর্কে একটু আইডিয়া নিব। বল সম্পর্কে আইডিয়া নিব, ফোর্স। আচ্ছা, তো বল কি? বল হচ্ছে যে বাহ্যিক প্রভাব একটি বস্তুকে স্থির থেকে গতিশীল এবং গতিশীল থেকে তার গতির অবস্থার পরিবর্তন করে বা করতে চেষ্টা করে সেটাকে বলা হয় বল। অর্থাৎ আমরা একটি বস্তু এখানে রয়েছে, যে এই বস্তুটাকে আমি যদি এখান থেকে মুভমেন্ট করার চেষ্টা করি তাহলে অবশ্যই একটা বাহ্যিক প্রভাব লাগবে। যেমন এখানে আমার একটা বাহ্যিক কিছু একটা দিতে হচ্ছে, যার কারণে এখান থেকে এই বস্তুটা এখানে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে একটা বাহ্যিক প্রভাব, একটা ইফেক্ট, একটা এক্সটার্নাল একটা ইফেক্ট এখানে আমাদের লাগবে, সেই জিনিসটা হচ্ছে বল। তাহলে বলের সংজ্ঞাটা আমি লিখছি। যে বাহ্যিক প্রভাব একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে বা গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করে, তার গতির পরিবর্তন করে বা করতে চেষ্টা করে তাকে বল বলা হয়। বল বলা হয়। তো যে বাহ্যিক প্রভাব একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে তার গতির পরিবর্তন করে বা করতে চেষ্টা করে তাকে বল বলা হয়। এখানে করতে চেষ্টা করে এই মিনিংটা কি? তো আমি সবসময় তো একটি বস্তুকে ধাক্কা দিয়ে সরাতে পারবো না। তো এটার যদি তার ভরটা বা তার ভরবেগটা বেশি হয় তাহলে সেটাকে আমাদের বেশি এক্সটার্নাল একটা ইফোর্ট সেখানে দিতে হবে। সেই কারণে করে বা করতে চেষ্টা করে এই বাক্যটা এখানে লিখতে হবে। তো বলের সংজ্ঞাটা এখানে গেল। তো বলের সংজ্ঞা থেকে আমরা জড়তার সংজ্ঞা থেকে মূলত আমরা একটা
বলের সংজ্ঞার মধ্যে আমরা পেয়ে গেছি যে একটা বাহ্যিক কিছু একটা বল দিতে হয় বা বাহ্যিক একটা প্রভাব এখানে কাজে লাগে, সেটা হচ্ছে বল। এরপর আমরা যেটা করব, এরপর এখান থেকে আমাদের বেসিক্যালি দুইটা এমসিকিউ আসে। দুটো এমসিকিউ আমি বলে দিচ্ছি যে জড়তার পরিমাপক নিচের কোনটি, বা জড়তার পরিমাপক। জড়তার পরিমাপক জিনিসটা কি? জড়তার পরিমাপক হচ্ছে ভর, এটাকে ইংলিশে বলা হবে ম্যাস বা মাস, যেটাই বলা হয়। জড়তার পরিমাপক হচ্ছে ভর। তো একটি বস্তুর ভর যত বেশি হবে, একটি বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাটা তত বেশি হবে। আমি একটু রিভার্সলি বলতে পারি, একটি বস্তুর জড়তা যা ভরও তাই, অর্থাৎ ভর বাড়লে জড়তা বাড়বে, জড়তা বাড়লে ভরও বাড়বে। বিষয়টা এমন, অর্থাৎ এই ডাস্টারটাকে আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এই ডাস্টারটাকে আমি এই জায়গা থেকে এই পর্যন্ত সরাতে আমার যতটুকু না বল প্রয়োগ করতে হয়, এর থেকে ভারী কিছুকে বা এর থেকে বড় একটা কিছুকে আমার সরাতে কিন্তু একটু বেশি ইফোর্ট দিতে হবে বা বেশি বলের প্রয়োজন হবে। এই জিনিসটা হচ্ছে জড়তার পরিমাপক, অর্থাৎ ভর যত বেশি হবে সেই বস্তুটাকে সরাতে তত বেশি কষ্ট হবে, সেটি হচ্ছে জড়তার পরিমাপক বা মেজারমেন্ট অফ ইনার্শিয়া বলা হয় এটাকে। তো এই জিনিসটা এসএসসি 2023 সিলেট বোর্ড 2023 এই প্রশ্নটা এসেছিল। ইভেন আরও অনেকগুলো বোর্ডে এটা কিন্তু অনেকবার আসছে আর কি। তো এরপর আমরা যে নৈর্ভিত্তিকটা পড়বো, এই দুটো স্পেশাল নৈর্ভিত্তিকের মধ্যেই পড়ে। এরপর আমাদের করতে হবে যে একটি গাড়িতে চলন্ত অবস্থায় ব্রেক কষলে, চলন্ত অবস্থায় ব্রেক কষলে আমাদের কোন জড়তাটা কাজ করে, এটা আমি আগেই বলে দিয়েছি, তো এখানে আমি একটু মেনশন করে দিলাম, সেটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তা। তো চলন্ত অবস্থায় ব্রেক কষলে যে জড়তাটা কাজ করে সেটা হচ্ছে গতি জড়তা। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, সেটা হচ্ছে, এটা অনেক বড় একটা টপিক। তো এই অর্থের এই টপিকটা আমি আজকের লেকচারে আমি অর্ধেক পর্যন্ত পড়াবো, অর্থাৎ নিউটনের সূত্র পড়বো আমরা এখন। নিউটনের সূত্র, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র। নিউটনস ল অফ মোশন। তো নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র রয়েছে, নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র রয়েছে। এই তিনটি সূত্রের মধ্যে আমরা আজকে প্রথম সূত্র নিয়ে একটু আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে দ্বিতীয় সূত্র এবং প্রমাণ অনুসারে তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্রটা মূলত কি বলে? প্রথম সূত্রটা হচ্ছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটি বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমি সূত্রটা লিখছি। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আচ্ছা, এখানে বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে।
স্বাভাবিকভাবেই তাই একটি বস্তুকে যদি আমরা বাহ্যিকভাবে বল প্রয়োগ না করি তাহলে বস্তুটা সেখানেই থাকবে, এবং যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার গতির পরিবর্তন হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, সরল পথে চলতে থাকবে, অর্থাৎ এটা লিনিয়ার মোশনে চলতে থাকবে। বস্তুটা এখানে কার্ভ আকারে যাবে না বা কোনো বক্ররেখায় যাবে না, এদিক সেদিক যাবে না, শুধুমাত্র সরল পথে এটা সোজাসুজি চলতে থাকবে। এটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। একটা কথা বলে রাখি, যখন এগুলা প্রশ্নে ক নাম্বারে আসবে বা যখন বলবে যে এই সূত্রটি বিবৃতি করো বা জ্ঞানমূলক প্রশ্ন এখানে থাকবে, তখন একদম বইয়ে যেভাবে সূত্রটা রয়েছে বা আমরা গাইড থেকে পড়ি না কেন, যেখানে পড়ি, এই সূত্রগুলা বা এই নীতিগুলো এখানে কোনো চেঞ্জ আনা যাবে না, অর্থাৎ যেভাবে আছে সেভাবে আমাকে দিতে হবে। এখানে চেঞ্জ আনা মানে অর্থাৎ তাদের সূত্রটাকে মূলত আমাদের নিজের বানানভাবে করে দেওয়া, এটা করা যাবে না। এটা করলে যিনি খাতা দেখবেন তিনি অনেকটা বিব্রত ফিল করবেন। অর্থাৎ যেভাবে আছে সেভাবে সূত্রটা লিখে দিতে হবে আর কি। তো এরপর দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র আমি পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব। আজকে এর পরবর্তীতে যে টপিকটা সেটা হচ্ছে যে আমি যেটা মূলত আলোচনা করব এরপরে বলের প্রকারভেদ। আমি যে বল পড়ালাম যে এই বলের ক্লাসিফিকেশনগুলো একটু দেখব। ক্লাসিফিকেশন অফ ফোর্স। ক্লাসিফিকেশন অফ ফোর্স অর্থাৎ বলের প্রকারভেদ। আমাদের বল অনেকগুলো থাকতে পারে, অনেক প্রকার বল হতে পারে, বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন পার্সপেক্টিভ ওয়েতে আমাদের বলগুলোকে ভাগ করা হয়। তার মধ্যে অন্যতম 4টি বলের কথা বলা হয়েছে। এটা মূলত প্রকৃতিতে আমাদের এটা সাদৃশ্যপূর্ণ হয় বা প্রকৃতিতে আমরা পাওয়া যায়। তো প্রকৃতিতে এই বলগুলো 4টা, বা এটাকে আমাদের হচ্ছে ইউনিক ফোর্স বলা হয় বা মৌলিক বল এটাকে বলা হয়, যে মৌলিক বল 4টি। মৌলিক বল 4টি। তো মৌলিক বল 4টি। এই 4টা বলের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে মহাকর্ষ বল। গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এই জিনিসটা কি? এটা আমরা স্বাভাবিকভাবে জানি যে একটি বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে। এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে মহাকর্ষের কারণে হয় বা গ্র্যাভিটেশনের জন্য আমাদের এখানে এই বলটা কাজ করে। তো এই মহাকর্ষ বল এখানে ডিটেলস আলোচনা আমি এখানে যাচ্ছি না, এটা পরবর্তী ক্লাসে মূলত আলোচনা। তোমরা যখন এসএসসি থেকে যখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবে, এইচএসসি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, তখন তোমরা এই বল সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে। তো আমি খুব সামান্যতম একটা হিন্টস দিয়ে রাখছি। তোমাকে যে কেউ জিজ্ঞাসা করতে পারে বা তুমি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছো কিংবা জানার জন্যই হোক, তোমাকে যে কেউ এটা প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ কি? এটার উত্তর আমরা অনেকে দিতে পারি না বা এটার উত্তর আমরা যথোপযুক্তভাবে আমরা বলতে পারি না। গ্র্যাভিটেশন জিনিসটা কি? এই আমাদের ইউনিভার্স মহাবিশ্বের মধ্যকার যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। অর্থাৎ এই পেন এবং এই এটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে মহাকর্ষ বল। আমার এবং তোমার মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে দুটো বল কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এটাকে ইংলিশে বলা হবে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটার একটা সূত্র রয়েছে, F সমান G ইন্টু M ডিভাইডেড ভাগ R স্কয়ার। তো ফোর্স সমান G M ডিভাইডেড ভাগ R স্কয়ার, যেখানে G হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, M হচ্ছে একটি বস্তুর ভর, M হচ্ছে আরেকটি বস্তুর ভর, আর ওই দুটো বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে R। এটা আমি এখানে রেখে দিলাম, এটা আমি ডিটেলসে যাব না এখানে, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়াশোনা, এখন আমি এখানে এটাতে যাচ্ছি না। তো মূলত এখান থেকে কি প্রশ্নটা আসে যে মহাকর্ষ বল এটা হচ্ছে এটার পাল্লাটা কেমন, মহাকর্ষ বল কতটুকু দূরত্বে কাজ করে। মহাকর্ষ আমাদের এখানে কোনো রেঞ্জ নাই, এটার পাল্লা হচ্ছে অসীম। এই প্রশ্নটা আমাদের জেনে রাখতে হবে যে মহাকর্ষ বলের পাল্লা অসীম, ইনফিনিটি পরিমাণ এটা রেঞ্জ এখানে ক্রিয়া করে। তো এরপর আমরা দ্বিতীয় যে বল সম্পর্কে জানবো সেটা হচ্ছে তড়িৎচুম্বক বল। এরপর হচ্ছে তড়িৎচুম্বক বল।
এটাকে কখনো কখনো বিদ্যুৎ চৌম্বকীয় বলও বলা হয়। ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চৌম্বক বলটাকে ছোটবেলায় আমরা যখন ছোট ছোট কাগজের টুকরো নিয়ে চিরুনির মধ্যে মাথার চুলের মধ্যে কষে আমরা কিন্তু এভাবে দেখেছি যে ওই কাগজের টুকরাগুলো চিরুনিতে উঠে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে একটা আকর্ষণ, এটা একটা বলের কারণে হচ্ছে। এই বলটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। ঠিক আছে, এই বলটা হচ্ছে আকর্ষণধর্মী, বিকর্ষণধর্মী, দুটোই মানে দুভাবেই হতে পারে। তো এই তাড়িত চৌম্বক বলের একটা ভালো উদাহরণ হচ্ছে সেই চিরুনি দিয়ে আমাদের কাগজের টুকরোগুলো আকর্ষণ করা, বা এটা হচ্ছে স্থির তড়িতের অনেকটা এখানে ব্যাপার স্যাপার এখানে থাকবে। তো তাড়িত চৌম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে বিষয়টা সব থেকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এর পাল্লা, এই পাল্লা বলতে যে এখানে এই বলটা মহাকর্ষ বলের তুলনায় অনেকটা শক্তিশালী। কতটুকু শক্তিশালী এটা জানতে হবে। এটি মহাকর্ষ বলের তুলনায় মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। অর্থাৎ এটা হচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ শক্তিশালী। তো এটি মহাকর্ষ বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। এইটা জিনিসটা মনে রাখতে হবে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে 3 নাম্বার যে সূত্রটা বা বলটা, সেটা হচ্ছে একটু মিশিয়ে দিচ্ছি আমি। তিন নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, উইক নিউক্লিয়ার ফোর্স। দুর্বল নিউক্লিয় বলের একটা পাল্লা রয়েছে, বা এটা এতটুকু দূরত্বেই কাজ করে যখন এটা 10⁻−18 মিটার দূরত্বে থাকবে। অর্থাৎ এটির পাল্লা বা রেঞ্জ 10⁻−18 মিটার। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। আর একটা স্পেশাল একটা এমসিকিউ আমি বলে দিই, এটা একটা স্পেশাল নোট আকারে তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে যে দুর্বল নিউক্লিয় বলের কারণে একটা তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের ভাঙন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই জিনিসটা ব্যাখ্যা তোমরা পরবর্তী ক্লাসে ইন্টারমিডিয়েটে কিছুটা জানতে পারবে। তো এসপি নোট, স্পেশাল নোট, এটা হচ্ছে যে দুর্বল তেজস্ক্রিয় রশ্মির ভাঙন প্রক্রিয়া সম্পন্ন হয়। তেজস্ক্রিয় রশ্মি ভাঙন হয় এবং এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি মূলত রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস বা তেজস্ক্রিয় রশ্মি রেডিওঅ্যাক্টিভ রেস আমরা 3 প্রকার বলা হয়। একটা হচ্ছে আলফা, বিটা, আর একটা হচ্ছে গামা। এখান থেকে বিটা রশ্মির নির্গমন হয়, বিটা রশ্মির নির্গমন হয়। এই দুটো পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে। বিটা রশ্মি নির্গমন হয় কোন বলের কারণে? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে, এবং এখান থেকে তেজস্ক্রিয় রশ্মির ভাঙন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর আমরা 4র্থ নাম্বার যে বলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সবল নিউক্লিয় বল হচ্ছে সব থেকে শক্তিশালী বল, এবং এটার পাল্লাটা হচ্ছে বা রেঞ্জটা হচ্ছে এটির পাল্লা হচ্ছে 10⁻−15 মিটার। এতটুকু দূরত্বে এই বলটা কাজ করে। এবং সবল নিউক্লিয় বলের একটা ভালো উদাহরণ হচ্ছে একটা নিউক্লিয়াস। একটা পরমাণুর ভিতর কি থাকে? একটা পরমাণুর ভিতর একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসের ভিতর আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন। যে দুটো মিলে আমাদের কি থাকবে? নিউক্লিয়াস গঠন হবে।
তো এই প্রোটন এবং নিউট্রনের মধ্যকার যে আকর্ষণ বল এটা অনেকটা শক্তিশালী হয়ে থাকে, এই জন্য এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়। তো এবং এখান থেকে এই জিনিসটা মনে রাখলেই আমাদের এখানে হয়ে যাবে। তো আমি বলের প্রকারভেদের মধ্যে আরও দুইটা ক্যাটাগরি রয়েছে, সেই দুটো ক্যাটাগরি আমি ক্লাস শেষ করব। একটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বল এটাকে টাচ ফোর্স বলতে পারি আমরা। স্পর্শ বল কি? যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলা হয়। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলা হয়। যেমন এই ডাস্টারটাকে আমি এখান থেকে যদি এখানে মুভমেন্ট করি তাহলে একটা বলের প্রয়োজন হচ্ছে এবং এটা আমার হাত দিয়ে আমি এখানে সরাতে পারছি, এটা আমার স্পর্শের প্রয়োজন হচ্ছে। এই বস্তুটাকে স্পর্শ করার মাধ্যমে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করাতে পারছি। এই বলটা হচ্ছে স্পর্শ বল। আর একটা বল আমরা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল ঠিক রিভার্সলি বলবো। এখানে বলেছিলাম যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হবে বা পরে তাকে স্পর্শ বল বলা হয়। আর এখানে বলবো যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন পড়ে না, তাকে হচ্ছে অস্পর্শ বল বলা হয়। যেখানে আমাদের যে বলের মানে প্রভাব আমাদের মধ্যে থাকবে না, সেটা হচ্ছে যেমন হতে পারে তড়িৎ বল, চৌম্বক বল, এগুলা কিন্তু আমাদের বাহ্যিক কোনো বল এখানে দিতে হয় না, এখানে অটোমেটিক্যালি বল সৃষ্টি হয় আমাদের টাচ ছাড়াই। তো এই দুটো বল গেল। এরপর খুব ইম্পর্টেন্ট এই দুটোর সঙ্গে আমি লিখলাম না, তোমরা একটু আমার ক্লাসটা একটু প্লেব্যাক পিছন দিকে নিয়ে এগুলো লিখে ফেলবে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সাম্য বল। সাম্য বল জিনিসটা কি? সাম্য বল হচ্ছে, আমি যদি একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি, আচ্ছা এটা একটা বাক্স, এই বাক্সটাকে আমি এই দিক থেকে টানতেছি, আরেকজন এই দিক থেকে টানতেছি। তো যদি এই বস্তুটার বা এর শক্তিটা বা এর বলটা যদি বেশি হয় তাহলে অবশ্যই এই বাক্সটাকে এই দিকে নিয়ে আসবে, আর যদি এর বলটা বেশি হয় তাহলে ওদিকে নিয়ে যাবে। অর্থাৎ সিম্পলি আমি যদি বুঝাই যে এই কলমটাকে একটা দড়ি বা রশির মতো আমি চিন্তা করতে পারি। রশিটাকে আমরা দেখেছি যে রশি খেলা বা রশি টানাটানি যেটাকে বলে, রশির এক পাশ থেকে আমি ওই পাশে টানছি আর এক পাশে এই পাশে তুমি টানছো। তো আমার শক্তি যদি বা আমার বল যদি বেশি হয় তাহলে অবশ্যই আমি এই রশিটাকে ওদিকে দিব, তার শক্তি যদি বেশি হয় তাহলে এদিকে নেবে। কিন্তু বাই এনি চান্স যদি কোনো কারণে এই রশিটা ওই পাশ এবং এই পাশের বল যদি সমান হয় তাহলে কিন্তু বলটা এইখানে থাকবে, অর্থাৎ এখানে বলের কোনো এদিক সেদিক হবে না। এই জন্য এটা হচ্ছে লব্ধি শূন্য হয়ে যাবে, অর্থাৎ দুটি বলের লব্ধি শূন্য হয়ে যাবে। এখানে দুটি না থাকে একাধিক হতে পারতো, দুটো তিনটা চারটা একাধিক হতে পারে। তাহলে এই সংজ্ঞা এখানে বলতে হবে যে একাধিক বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে তাকে সাম্য বল বলা হয়। পয়েন্ট টু দ্য নোটেড, সাম্য বলের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে, বল শূন্য। যদি বল শূন্য হয় তাহলে আমরা একটা সূত্র জানি যে F ইকুয়াল ma। এটা পরবর্তী ক্লাসে প্রতিপাদন করে আমি দেখাবো যে কীভাবে আসছে। তো যদি বল শূন্য হয় তাহলে এখানে কিন্তু আমাদের ত্বরণটাও শূন্য হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে মনে রাখতে হবে ত্বরণ এখানে শূন্য, ত্বরণ এখানে শূন্য। এটা গেল সাম্য বলের জন্য। তো অসাম্য বলের ক্ষেত্রে কি হবে? এরপর আরেকটা প্রবলেম রয়েছে অসাম্য বল। অসাম্য বল এটাকে ব্যালেন্সড ফোর্স বলতে পারি, ইমব্যালেন্সড ফোর্সও বলা যায়। অসাম্য বল হচ্ছে ঠিক ওটা রিভার্সলি বলবো, একটু উল্টা, যে একাধিক বলের লব্ধি যদি শূন্য না হয় তাহলে তাকে অসাম্য বল বলা হয়। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, বল শূন্য হয় না, দ্যাটস ওয়াই ত্বরণ শূন্য হবে না, মানে ত্বরণ থাকবে আর কি। আচ্ছা, এই দুটো গেল সাম্য বল এবং অসাম্য বলের মধ্যকার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এই দুটো দিয়ে আমাদের অনেক এমসিকিউ, বিশেষত হচ্ছে ওই যে বহুপদী সমাপ্তি সূচক যে এমসিকিউ গুলো থাকে সেখান থেকে কিন্তু এগুলো দিয়ে অনেকটা পেঁচিয়ে দেয় অনেকটা স্টুডেন্টরা, আমরা এগুলো কিন্তু ভুল করে ফেলি। তো সার্বিকভাবে আজকের লেকচারে আমরা কি আলোচনা করলাম? আমরা জড়তা নিয়ে আলোচনা করলাম। এরপর জড়তা থেকে আমরা হচ্ছে বলের একটা সংজ্ঞা পেলাম, বলের সংজ্ঞা হচ্ছে আমাদের দেখলাম আমরা এখানে। এরপর হচ্ছে জড়তার প্রকারভেদ, নিউটনের প্রথম সূত্রটা আমরা দেখলাম। এরপর বলের প্রকারভেদ দেখলাম, যেখানে আমরা বলেছিলাম যে মৌলিক বল হচ্ছে চারটির মধ্যে, এগুলোর মধ্যে আমাদের ক্লাসিফিকেশনগুলো দেখলাম। একটা বিষয় বলে দিই যে চারটি বলের মধ্যে সব থেকে সবল বল
বা আমরা যদি এটা সব থেকে শক্তিশালী বলের কথা চিন্তা করি, তাহলে সব থেকে শক্তিশালী বল হবে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স SNF। এরপর বলা হবে হচ্ছে যে তড়িৎচুম্বক বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপর সব থেকে তারপর শক্তিশালী ক্রম হচ্ছে যে উইক নিউক্লিয়ার ফোর্স, এবং সবশেষ বল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। অর্থাৎ সব থেকে শক্তিশালী বল হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয়ার বল, এরপর হচ্ছে তাড়িত চৌম্বক বল, দুর্বল নিউক্লিয়ার বল, এবং সবশেষে কম শক্তিশালী বল হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। এটা আমাদের একটু প্লেব্যাকে আমরা একটু দেখে নেব। তো এই ছিল আজকের আলোচনা। আমি মোটামুটি প্রথম লেকচারে আজকে আমি এগুলো সম্পর্কে বলের প্রকারভেদের এক্সাম্পল প্রত্যেকটি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা এগুলো একটু পিছনের দিকে টেনে ভিডিওটা আবার দেখবে, তোমরা যেন ভালো করে বুঝতে পারো। আর যদি কখনো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে বলবে, আমি যে তার যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে, আমি অতি দ্রুত ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।